আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো মেটা অ্যান্ড্রোমেডা এর আপডেট নিয়ে। সবাই কথা বলছে মেটা অ্যান্ড্রোমেডা আপডেটের জন্য সেল হচ্ছে না, প্রফিট হচ্ছে না, কোম্পানির পারফরমেন্স ভালো না। আমি যেটা খেয়াল করলাম, মেটা অ্যান্ড্রোমেডা আপডেট নিয়ে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে অনলাইনে, এই 2025 সালে আমি যদি বলি যে মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যত ধরনের ইনফরমেশন দেওয়া হচ্ছে তার মধ্যে যদি রং ইনফরমেশন আপনি ধরা হন, তাহলে এই মেটা অ্যান্ড্রোমেডা আপডেট নিয়ে সবচেয়ে বেশি রং এবং মিস ইনফরমেশন শেয়ার করা হচ্ছে। তো আজকে আমি তার মধ্যে থেকে কিছু বিষয় শেয়ার করব যেটা আমি বুঝতে পেরেছি খুব সিম্পলি। তো মেটা অ্যান্ড্রোমেডা আপডেট নিয়ে হচ্ছে প্রথমেই যে বিষয়টি আলোচনা করা হচ্ছে যে এখন আগের মতো হচ্ছে স্ট্র্যাটেজি কাজ করে না। হ্যাঁ? তো স্ট্র্যাটেজি কাজ করে না, যারা বলছে যে আগের মতো স্ট্র্যাটেজি কাজ করে না, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই যে আপনি কি ধরনের স্ট্র্যাটেজি ইউজ করতেন এবং সেটা কোন ক্ষেত্রে কাজ করছে না বা কেন কাজ করছে না। তো স্ট্র্যাটেজি যদি আমরা বলি, প্রথমেই একটা প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য অথবা একটা ব্র্যান্ডের জন্য আমাদেরকে অ্যাওয়ারনেস অথবা এনগেজমেন্ট ক্যাম্পেইন রান করতে হয়। আমাদের সোশ্যাল মিডিয়াগুলো হচ্ছে অর্গানিক ভাবে গ্রো করার পাশাপাশি আমরা পেইড অ্যাডভার্টাইজিং করে যাতে একটু ফাস্টার আমাদের সোশ্যাল মিডিয়াগুলোর ফলোয়ার্স এবং এনগেজমেন্ট বাড়াতে পারি। যার থ্রুতে আপনি হচ্ছে যে রেগুলার কন্টেন্টগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন, সেই কন্টেন্টগুলো যাতে আরেকটু বেশি ভিউ, এনগেজমেন্ট অথবা রেজাল্ট পায়। তো এটাই থাকে আমাদের ইন্টেনশন যে অ্যাওয়ারনেস অথবা এনগেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে একটা ব্র্যান্ডের অ্যাওয়ারনেস তৈরি করা এবং কাস্টমার এবং অডিয়েন্সকে আপনার সোশ্যাল মিডিয়াতে এনগেজ করা এবং আপনার অর্গানিক কন্টেন্টগুলো যাতে আরেকটু বেশি এনগেজমেন্ট পায়। তো এটা আমাদেরকে এখনো ইউজ করতে হচ্ছে। মেটা অ্যান্ড্রোমেডা আপডেট আসার পরে আমরা সেম ভাবে সেই ক্যাম্পেইন, সেই কন্টেন্ট ইউজ করছি। দ্বিতীয়ত যে বিষয়টি আসে, আপনি যদি কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করতে চান, তাহলে আমরা সাধারণত হচ্ছে সেলস অথবা মেসেজ ক্যাম্পেইন রান করি। তো এখনো হচ্ছে আমরা যদি মেসেজ অথবা সেল পেতে চাই, আমাদেরকে এখনো সেই সেম ভাবে সেলস ক্যাম্পেইন রান করতে হচ্ছে। এখানে স্ট্র্যাটেজির কোনো পরিবর্তন নেই। তার পরবর্তী তো সেলস ক্যাম্পেইন যে আমরা রান করছি, এখান থেকে বিশাল একটা সংখ্যক অডিয়েন্স পারচেস করে না। তাদের কাছ থেকে রেজাল্ট পাওয়ার জন্য আমরা সাধারণত রিটার্গেটিং করে থাকি। তো রিটার্গেটিং এ আমরা হচ্ছে একটু ভিন্ন ধরনের কন্টেন্ট ইউজ করা ট্রাই করি। প্রোডাক্ট অথবা সার্ভিসের বিভিন্ন পয়েন্ট আমরা হচ্ছে হাইলাইট করার চেষ্টা করি, রিভিউ অথবা টেস্টিমোনিয়াল ভিডিও দেওয়ার চেষ্টা করি, স্পেশাল অফার থাকে। তো এক্সট্রা ভ্যালু তাদেরকে শো আপ করার মাধ্যমে রিটার্গেটিং এর থ্রুতে আমরা পারচেস অথবা সেলস অথবা মেসেজ নিয়ে আসার চেষ্টা করি। তো রিটার্গেটিং করার পর তার পরবর্তীতে আমরা হচ্ছে সাধারণত ইমেল মার্কেটিং করে থাকি। তো আপনি যদি ওয়েবসাইটে সেলস ক্যাম্পেইন রান করেন অথবা লিড ক্যাম্পেইন রান করেন, আপনারা জানেন যে ইমেল মার্কেটিং এর থ্রুতে যারা অ্যাড টু কার্ট অথবা চেক আউট পর্যন্ত যায়, তাদেরকে আবার রিটার্গেট করা যায় ইমেল মার্কেটিং এর মাধ্যমে। তো সেটা হচ্ছে একটা প্রসেস। সেখানে আপনার হচ্ছে মেটা অ্যান্ড্রয়েড আসার পরও আপনাকে সেই ইমেল ক্যাম্পেইন রান করতে হবে। কাস্টমারকে একটা ধারাবাহিকভাবে, যেমন 3 ঘন্টা, তারপরে হচ্ছে 2 দিন, 5 দিন, 7 দিন, সেটা একটা বিজনেসের উপর ডিপেন্ড করে আসলে আমি কতদিন পর পর একজন কাস্টমারকে মেসেজ পাঠাবো। তো সেটা গেলো পারচেসের স্টেপ। তার পরবর্তীতে আসে হচ্ছে আপনি একটা প্রোডাক্ট অথবা সার্ভিস একজন কাস্টমারের কাছে সেল করে ফেলেছেন। এখন কাস্টমারের কাছে রিসেল করার জন্য যে স্ট্র্যাটেজি ফলো করা হয়, হোয়াটসঅ্যাপ, ইমেল অথবা অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে কাস্টমারকে আপনি আপনি আবার সেই প্রোডাক্টটি রিসেল করতে পারেন অথবা ভিন্ন প্রোডাক্ট তাদেরকে স্পেশালি অফার করতে পারেন, যাতে তারা যেহেতু যেহেতু তারা আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস অলরেডি পারচেস করেছে এবং আপনার সম্পর্কে, আপনার ব্র্যান্ড সম্পর্কে একটা তাদের এক্সপিরিয়েন্স আছে, সেটা যদি ভালো হয়, তো আপনি যদি একটা স্পেশাল অফার তাদেরকে দেন, তাহলে অবশ্যই তারা আবার অন্যান্য প্রোডাক্ট অথবা সেম প্রোডাক্ট যদি তাদের দরকার হয়, তারা সেটা পারচেস করে। তো এইগুলো স্ট্র্যাটেজিগত বিষয়। তো এই স্ট্র্যাটেজি ডেভেলপ করার ক্ষেত্রে আসার পর আবার মনে হয় না এখানে কোনো পরিবর্তন হয়েছে। আমাদেরকে সেম ভাবে সেম স্ট্র্যাটেজি ফলো করে এখনো ক্যাম্পেইন রান করতে হচ্ছে, কাস্টমার ম্যানেজ করতে হচ্ছে এবং সেলস জেনারেট করতে হচ্ছে। তো ক্যাম্পেইনের স্ট্র্যাটেজিগত বিষয় নিয়ে যারা বলতেছে যে আগের মতো স্ট্র্যাটেজি কাজ করে না, এখন ভিন্নভাবে স্ট্র্যাটেজি ডেভেলপ, যারা ইউটিউবে অথবা ফেসবুকে কন্টেন্ট শেয়ার করছে, আপনি তাদের ভিডিওগুলো যদি দেখেন, তারা বলছে যে আগের মতো স্ট্র্যাটেজি কাজ করে না, বাট
কি স্ট্র্যাটেজি তারা দেখাচ্ছে, আমি যে স্টেপ গুলো বললাম এই স্টেপ বাদ দিয়ে কি তারা স্ট্র্যাটেজি ফলো করছে কিনা সেটা আপনি যাচাই করে দেখতে পারেন। মনে হয় না যারা স্ট্র্যাটেজি ফলো করে মার্কেটিং অথবা অ্যাডভার্টাইজিং করে থাকে এখান থেকে কোনো একটা স্টেপ তাদের দ্বারা স্কিপ করা পসিবল। দ্বিতীয় যে মিসকনসেপশনটি সরানো হচ্ছে, মেটা অ্যান্ড্রোমেডা আপডেট আসার পরে দ্বিতীয় যে মিসকনসেপশন সরানো হচ্ছে তা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন প্রসেস। বলতেছে যে আগে যেভাবে আমরা কন্টেন্ট ক্রিয়েট করতাম, মেটা অ্যান্ড্রোমেডা আপডেট আসার পরে সেইভাবে কন্টেন্ট ক্রিয়েট করলে এখন আর কাজ করবে না। এটাও একটি রং ইনফরমেশন। আমরা কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে সাধারণত কি করতাম আগে, আমরা একটা প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করার জন্য সেই প্রোডাক্টের বায়ার পার্সোনা বা কাস্টমার অ্যাভাটার তৈরি করতাম। তার পরবর্তীতে হচ্ছে টার্গেটেড অডিয়েন্স রিসার্চ করে সেই টার্গেটেড অডিয়েন্সকে বিভিন্ন সেগমেন্টে আমরা গ্রুপে ভাগ করতাম। ক্যাম্পেইন চালানোর জন্য না, কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমরা একটা প্রোডাক্ট অথবা সার্ভিসের ভিন্ন ভিন্ন কাস্টমার হতে পারে। যেরকম আমি যদি বলি, ব্যাক পেইন রিলেটেড কন্টেন্ট প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করার জন্য ওল্ডার পিপল একটা হচ্ছে টার্গেটেড গ্রুপ, আবার হচ্ছে নিউ মাদার্স আরেকটা টার্গেটেড অডিয়েন্স। আবার যারা আপনি যে ব্যাক পেইন রিলেটেড প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করতে চাচ্ছেন তার জন্য আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করছেন, নিউ মাদারদের জন্য যেভাবে কন্টেন্ট ক্রিয়েট করবেন ওল্ডার পিপলদের জন্য ঠিক সেম ভাবে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন না, সেটা কাজ করবে না। তো টার্গেটেড অডিয়েন্স বেস করে আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, সেটা মেটা মেটা অ্যান্ড্রোমেডা আপডেট আসার আগেও আমাদেরকে করতে হচ্ছিল। দ্বিতীয়ত বিষয় হচ্ছে টার্গেটেড অডিয়েন্স রিসার্চ, বায়ার পার্সোনা বা কাস্টমার অ্যাভাটার তৈরি করার পরে আমাদেরকে আহ, মনোযোগ দিতে হয় কাস্টমারের পেইন পয়েন্ট বোঝা এবং হচ্ছে কাস্টমার কোন বিষয়টি হাইলাইট করে, তার কোন বিষয়টি বেশি দরকার। আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিস গুলো আমরা যে মার্কেট অথবা লোকেশনে আমরা অ্যাডভার্টাইজ করতেছি সেই লোকেশনে আদার্স কম্পিটিটরস কারা, তারা কিভাবে তাদের কন্টেন্টকে প্রেজেন্ট করতেছে, আমরা কিভাবে আমাদের কন্টেন্টকে স্ট্যান্ড আউট করতে পারি তাদের থেকে, আমাদের সেইটা খেয়াল করা। সেইটা খেয়াল করার পরে আমরা হচ্ছে আমাদের রিসার্চ শুরু করি। তো আমাদের রিসার্চ কমপ্লিট হওয়ার পরে আমরা কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা সবাই জানি যে হুক ইউজ করতে হয়। যে জিনিসটি কাস্টমার সবচেয়ে বেশি শুনতে চাই বা যে জিনিসটি ইউজ করলে আপনার কন্টেন্টের এনগেজমেন্ট বেটার হবে, আপনার হুক রেট, হোল রেট এবং সিটিআর ভালো হবে, সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা একটা কন্টেন্ট অর্গানাইজ করি এবং ক্রিয়েট করি। তো এটা হচ্ছে মেটা অ্যান্ড্রোমেডা আপডেট আসার পরে আমার মনে হয় না যে এই কন্টেন্ট ক্রিয়েশনের যে প্রসেস, আপনি যেইভাবে থিঙ্কিং করতেন, যেভাবে হচ্ছে রিসার্চ করতেন অথবা যেভাবে কন্টেন্টকে অর্গানাইজ করতেন, সেম ভাবে আমাদেরকে কন্টেন্ট ক্রিয়েট করতে হচ্ছে, কোনো পরিবর্তন নাই। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে টার্গেটেড অডিয়েন্স রিসার্চ করা নিয়ে মিসকনসেপশন ছড়ানো হচ্ছে। এখন বলতেছে যে হচ্ছে মেটা অ্যান্ড্রোমেডা আপডেট আসার পরে টার্গেটেড অডিয়েন্স রিসার্চ করার দরকার নেই, বায়ার পার্সোনার দরকার নেই, হচ্ছে কাস্টমার অ্যাভাটার তৈরি করার দরকার নেই, বিভিন্ন গ্রুপে হচ্ছে টার্গেটেড অডিয়েন্সকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে আপনার ক্যাম্পেইন প্ল্যান, কন্টেন্ট প্রিপারেশন, ক্যাম্পেইন স্ট্রাকচার করার দরকার নেই। এটিও হচ্ছে একটি রং ইনফরমেশন। আরো অনেকগুলো রং ইনফরমেশন ছড়ানো হচ্ছে। আমি খুব সিম্পলি যদি এক লাইনে বলি মেটা অ্যান্ড্রোমেডার আপডেট নিয়ে, মেটা অ্যান্ড্রোমেডা আপডেটের যে মেজর পরিবর্তন আপনাকে করতে হবে তা হচ্ছে আপনার ক্যাম্পেইনের স্ট্রাকচারে পরিবর্তন করা, নাথিং এলস। সব কিছুই আগের মতোই কাজ করবে, কাজ করছে এবং আপনি ইউজ করতে পারেন। জাস্ট আপনার ক্যাম্পেইনের স্ট্রাকচারে পরিবর্তন করলেই আপনি মেটা অ্যান্ড্রোমেডা আপডেটের সাথে আপনি অ্যাডজাস্টেড হয়ে যাবেন। এখন এই মেটা অ্যান্ড্রোমেডা আপডেট নিয়ে অনেক থিওরি, অনেক পড়াশোনা, অনেক স্টাডি, অনেক লজিক। অ্যাজ এ বিজনেস ওনার বা অ্যাজ এ মার্কেটার আপনি যখন একটা ক্যাম্পেইন সেট আপ করছেন অথবা রান করছেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় এত থিওরি আপনার হচ্ছে না পড়লেও চলবে। যে বিষয়টি আপনাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে, আপনার ক্যাম্পেইনের স্ট্রাকচারে একটা আপডেট নিয়ে আসতে হবে। আমি যদি বিস্তারিত বলি ক্যাম্পেইন স্ট্রাকচারে কি ধরনের আপডেট দিতে হবে, সেটি হচ্ছে আপনার একটি প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য আপনি যেই ক্যাম্পেইনই রান করেন না কেন, সেটা হচ্ছে মেসেজ হোক অথবা সেলস অথবা লিড, যেই ক্যাম্পেইনই রান করেন না কেন, আপনার সেম প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য সেম অবজেক্টিভের ক্যাম্পেইন মাল্টিপল রাখবেন না। একটি ক্যাম্পেইনেই হচ্ছে আপনি আপনার বাজেট স্পেন্ড করবেন, মেটা এখান থেকে বেটার লার্নিং পাবে এবং আপনার লার্নিং যে স্টেজটা আছে সেটা ডিস্টার্ব হবে না। তো এই জন্য হচ্ছে সেম অবজেক্টিভ সেম প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য
একাধিক আর রান করার দরকার নেই বা টেস্ট করার দরকার নেই, একটি ক্যাম্পেইনের মাধ্যমেই হচ্ছে আপনি সেম প্রোডাক্ট অথবা সার্ভিসের সেম অবজেক্টিভে ক্যাম্পেইন রান করবেন। দ্বিতীয় যে বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে ক্যাম্পেইন স্ট্রাকচারের ক্ষেত্রে, অ্যাডসেট বাজেট না দিয়ে এখন থেকে ক্যাম্পেইন বাজেট ইউজ করতে হবে। কারণ হচ্ছে মেটার অ্যালগোরিদম এবং মেটার এআই এবং অ্যাডভান্টেজ প্লাস যে অপশনগুলো আছে সেগুলো ভালো কাজ করছে। অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এবং অ্যাডভান্টেজ প্লাস বাজেট যেটাই বলেন, সেই অপশনগুলো ভালো কাজ করছে। এজন্য হচ্ছে আপনি সেট বাজেট না দিয়ে আপনি হচ্ছে ক্যাম্পেইন বাজেট দেওয়ার ট্রাই করবেন। 3 নম্বর হচ্ছে একটি ক্যাম্পেইন স্ট্রাকচার করার ক্ষেত্রে আমাদেরকে একাধিক অ্যাড সেট করতে হয়। তো আমরা আগে যেভাবে ক্যাম্পেইন স্ট্রাকচার করতাম, যে একটা ক্যাম্পেইনে সেম অবজেক্টিভে সেম প্রোডাক্টের জন্য আহ, একটা থেকে দুইটা অ্যাড সেট করলেই এনাফ। আপনি আপনি হচ্ছে যদি টেস্ট করতে চান তাহলে হচ্ছে আপনি সর্বোচ্চ দুইটা অ্যাড সেট করতে পারেন। একটা অ্যাড সেটে হচ্ছে ব্রড অডিয়েন্স রাখলেন, অ্যাডভান্টেজ প্লাস, আরেকটা অডিয়েন্সে হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস এবং হচ্ছে ইন্টারেস্ট বেস যে অডিয়েন্স গুলো আছে আপনি সেগুলোকে অ্যাড করতে পারেন এবং সেগুলো টেস্ট করতে পারেন। সবচেয়ে বড় যে বিষয়টি তা হচ্ছে আপনার অডিয়েন্সকে আপনার এখন ব্রড রাখতে হবে। ল্যাঙ্গুয়েজ, এজ, জেন্ডার, এই সেকশনগুলোতে আপনার নেরো ডাউন করার কোনো প্রয়োজন নেই। তো টার্গেটেড অডিয়েন্স হচ্ছে ব্রড রাখা এবং হচ্ছে সর্বোচ্চ দুইটা অ্যাড সেটে হচ্ছে আপনি টেস্ট করতে পারেন। 3 নম্বর যে বিষয়টি, একটি অ্যাড সেটে হচ্ছে কতগুলো অ্যাডস আপনি ব্যবহার করবেন এবং কতগুলো ক্রিয়েটিভ আপনি ব্যবহার করবেন সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মেটা অ্যান্ড্রোমেডা আপডেট আসার পূর্বেও আমরা হচ্ছে একটা প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য মাল্টিপল ক্রিয়েটিভ হচ্ছে চেক করতাম এবং টেস্ট করতাম, আহ, কোন ক্রিয়েটিভ কিভাবে কাজ করে, প্যারাসোল, তারপরে হচ্ছে কালেকশন অ্যাড, সিঙ্গেল ইমেজ, ভিডিও অ্যাড, এই সবগুলো বিষয় হচ্ছে আপনাকে টেস্ট করতে হবে। এটা হচ্ছে এখানে মেটা অ্যান্ড্রোমেডা আপডেটের যে বিষয়টি তারা ফোকাস করেছে, আপনার ক্রিয়েশন থাকতে হবে। তো আমার মনে হয় যে ক্রিয়েশন আমরা মার্কেটার অথবা যারা দীর্ঘদিন ধরে অ্যাড রান করছে তারা মাল্টিপল এবং ক্রিয়েটিভ ভেরিয়েশন অলরেডি ইউজ করে অভ্যস্ত, কিন্তু যারা হচ্ছে খুব বেশি পরিমাণ অ্যাড রান করে অভ্যস্ত না, কোনো স্ট্র্যাটেজি ফলো করে না, তারা হয়তো অ্যাড ক্রিয়েটিভের ভেরিয়েশন ইউজ করে অভ্যস্ত না, তাদের কাছে এটা নতুন মনে হতে পারে। আমার কাছে মনে হয় যে এটি এজ ইউজুয়াল আমরা আগে যেভাবে ব্যবহার করতাম ঠিক সেম ভাবেই হচ্ছে আমাদেরকে ব্যবহার করতে হবে। এখন এখানে অনেকেই বলার চেষ্টা করছে যে আপনার কন্টেন্টে হচ্ছে ক্রিয়েটিভে বিভিন্ন ধরনের হুক থাকতে হবে। এখন আমি যদি একটা টার্গেটেড অডিয়েন্সের জন্য হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করি, সেই কন্টেন্টের যদি আমি টেস্ট করতে চাই তাহলে তো আমাকে বিভিন্ন ধরনের হুক ইউজ করতে হবে, টেস্ট করতে হবে এবং বুঝতে হবে কোনটা ভালো কাজ করে। সেটা হচ্ছে মেটা অ্যান্ড্রোমেডা আপডেট আসার সাথে তো কোনো সম্পৃক্ততা নেই। ফাইনালি আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে মেটা অ্যান্ড্রোমেডা আপডেট নিয়ে বিশ্বের জনপ্রিয় যে সাইটগুলো আছে, ইভেন হচ্ছে মেটার নিজস্ব যে আপডেটগুলো আছে সেখানে গিয়ে আপনি পড়তে পারেন, একটি স্পেসিফিক আন্ডারস্ট্যান্ডিং পাবেন। অথবা আপনি চ্যাট জিপিটিতে ক্লিয়ারলি আস্ক করতে পারেন যে অ্যাজ এ মার্কেটার অথবা অ্যাজ এ বিজনেস ওনার মেটা অ্যান্ড্রোমেডা আপডেট আসার পর স্পেসিফিক্যালি আমার এখন করণীয় কি। থিওরি এবং নলেজ, লজিক, সেইগুলো নিয়ে অনেক কথা বলা যায়, অনেক বোঝা যায়, জানা যায়, কিন্তু আমি যখন একটা ক্যাম্পেইন সেট আপ করতে যাচ্ছি বা একটা ক্যাম্পেইনের প্রিপারেশন অথবা প্ল্যান করছি, তখন আমাকে যে বিষয়গুলো করতে হবে, আমি যে বিষয়গুলো সিম্পলি বললাম যে আপনার ক্যাম্পেইনের স্ট্রাকচারে অনলি পরিবর্তন করতে হবে। আপনি যদি ক্যাম্পেইনের স্ট্রাকচার এইভাবে ফলো করে পরিবর্তন করে ক্যাম্পেইন রান করেন, আমি মনে করি যে আপনি পর্যাপ্ত রেজাল্ট আপনার ক্যাম্পেইন থেকে পাবেন। মেটা অ্যান্ড্রোমেডা আপডেট আসার পরে আমি যে ক্যাম্পেইনগুলো রান করছিলাম তার মধ্যে থেকে একটি প্রজেক্টের ক্যাম্পেইনের রেজাল্ট আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। কি হচ্ছে একটি অস্ট্রেলিয়ান ই কমার্স স্টোর, তারা হচ্ছে অনলাইনে প্রোডাক্ট সেল করে থাকে। তো আমি তাদের ক্যাম্পেইনগুলো ম্যানেজ করছিলাম। আমি এখানে 2 থেকে 3টি ক্যাম্পেইন তাদের জন্য চালাচ্ছিলাম। একটি হচ্ছে ব্র্যান্ডিং অ্যাওয়ারনেস, স্পেশালি হচ্ছে ভিডিও ভিউ অথবা হচ্ছে লাইক ফলোয়ার্স ক্যাম্পেইন। তার পরবর্তীতে আমরা হচ্ছে সেলস ক্যাম্পেইন রান করছিলাম, যার আরওএস হচ্ছে 8.31। এবং হচ্ছে নেক্সট ডে আমরা হচ্ছে একটি রিটার্গেটিং ক্যাম্পেইন চালু করি, সেই রিটার্গেটিং এ আমাদের আরওএস হচ্ছে 22। তো
তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সেলস ক্যাম্পেইন থেকে আমাদের রিটার্গেটিং ক্যাম্পেইনের সেলস এবং প্রফিট দুইটাই বেশি হচ্ছে। তো আমাদের ইমেল মার্কেটিংও এখানে রানিং আছে এবং ইমেল মার্কেটিং থেকেও আমরা রেজাল্ট পাচ্ছি। তো যারা বলে যে আগের মতো হচ্ছে স্ট্র্যাটেজি কাজ করছে না, তারা আসলে রং ইনফরমেশন দিচ্ছে। আপনাকে স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আগে যেইভাবে আপনি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতেন বা আমরা যেভাবে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতাম, ঠিক সেম ভাবেই আমাদেরকে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। তো আমি ক্লিয়ারলি একটি প্রজেক্ট দেখালাম যে এখানে স্ট্র্যাটেজি কাজ করছে, আগের মতো কন্টেন্টও কাজ করছে, এবং আমার রেজাল্ট সেই স্ট্র্যাটেজি অনুযায়ী ভালো করছে এবং আমি ভালো রেজাল্ট পাচ্ছি সেই স্ট্র্যাটেজি ফলো করে। সো যারা কন্টেন্ট কন্টেন্ট বলে স্ট্র্যাটেজিটা স্ট্র্যাটেজি বলে চিল্লাচ্ছে এবং হচ্ছে তাদের দিকে আপনাকে ধাবিত করছে তাদের কাছ থেকে সার্ভিস, কোর্স অথবা সেশন নেওয়ার জন্য, তো আমি মনে করি এই সিম্পল বিষয়টি যদি ফলো করেন আপনি, তাহলে আপনার ক্যাম্পেইন থেকে ভালো রেজাল্ট পাবেন।